হ্যালো বন্ধুরা, আজ আপনাদের শোনাতে যাচ্ছি পৃথিবীর সবচাইতে জনপ্রিয় মুভি টাইটানিকের গল্প। টাইটানিক ছিল পৃথিবীর সবচাইতে বড় জাহাজ। এই জাহাজটি এত বড় আর বিলাসবহুল একটি জাহাজ ছিল যে তখনকার সময়ে ধনী ধনী ব্যক্তিদের এই জাহাজে চড়ে ভ্রমণ করার ইচ্ছা ছিল। টাইটানিক যখন তার প্রথম যাত্রা শুরু করেছিল তখন যাত্রার আগে এর প্রধান ক্যাপ্টেন আর এর নির্মাণকারীরা বলেছিল এর জাহাজটি কখনোই সমুদ্রে ডুবে যাবে না এবং আমরা বাজি ধরে বলতে পারি স্বয়ং সৃষ্টিকর্তাও এই জাহাজটিকে সমুদ্রে ডুবাতে পারবে না, নাউজুবিল্লাহ। কিন্তু সৃষ্টিকর্তার সাথে চ্যালেঞ্জ জানানোর জন্যই বোধহয় প্রথম যাত্রার মাত্র কয়েক ঘন্টা পরেই সমুদ্রে থাকা বিশাল একটি দানবের সাথে ধাক্কা লেগে জাহাজটি 2240 জন যাত্রী নিয়ে সমুদ্রে ডুবে যেতে শুরু করে। এই যাত্রীদের মধ্যেই দুজন যুবক যুবতী ছিল যারা পুরো জাহাজে যেখানে সেখানে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছিল। তাদের অভিশাপ এবং কী ছিল সেই ভয়ঙ্কর দানব আর কিভাবে বা জাহাজটি সমুদ্রে ডুবে গিয়েছিল, এটা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো মুভির গল্প। এই মুভিটি দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন আজ থেকে বহু বছর আগে সমুদ্রের গভীরে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের গল্প টাইটানিক। টাইটানিক ডুবে যাওয়ার বহু বছর পর ব্রুক লাভেট নামের একজন ট্রেজার হান্টার বিরাট বড় একটি জাহাজ দিয়ে এবং তার একটি টিম নিয়ে টাইটানিক জাহাজটি সমুদ্রে যেখানে ডুবে গিয়েছিল সেখানে চলে আসে। তারা জানতে পেরেছিল টাইটানিক যখন ডুবে যায় তখন এই জাহাজে একজন বিরাট ধনী ব্যক্তি ছিলেন যার ওয়াইফের কাছে একটি নেকলেস ছিল আর সেই নেকলেসটির নাম ছিল হার্ট অব দ্য ওয়াশিয়ান। $400 বিলিয়ন মূল্য সেই নীল হীরা। ব্রুকের হাতে ছিল বিজ্ঞানের শ্রেষ্ঠ সব আবিষ্কার, অত্যাধুনিক ড্রোন, হাইটেক ক্যামেরা আর শক্তিশালী রোবট। সাগরের 12,000 ফুট নিচে যেখানে সূর্যের আলো পৌঁছাতে ভয় পায় সেই জমাট বাঁধা অন্ধকারে ডানা মেলল ব্রুকের রোবটগুলো। মনিটরে যখন ধ্বংসাবশেষের ছবি ভেসে উঠল ব্রুকের পুরো টিম অবাক হয়ে গেল। ক্যামেরা ধরা পড়েছিল মানুষের ঝরাজীর্ণ পোশাক, নিথর হয়ে পড়ে থাকা শিশুদের খেলনা আর জং ধরা আসবাবপত্র। খুঁজতে খুঁজতে রোবটটি টাইটানিকের আরও ভিতরে প্রবেশ করলো। হঠাৎ ক্যামেরার আলোর ঝিকঝিক করে উঠল ধুলোবালিতে ঢাকা একটি লোহার লকার। ব্রুকের নিশ্চিত ছিলেন যে এই লোহার সিন্দুকটি তার ভাগ্য বদলে দেবে। $400 বিলিয়ন স্বপ্ন হয়তো এই লকারের ভিতরে বন্দী হয়ে আছে। অতি সাবধানে সেই লকারটি সমুদ্রের অতল থেকে জাহাজের উপর তুলে আনা হলো। ব্রুক নিজেই মেশিন দিয়ে লকারটি কাটতে শুরু করলেন। সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল সেই হীরাটি দেখার জন্য। কিন্তু লকারটি খোলার পর ব্রুকের চোখের সামনে যেন আকাশ ভেঙে পড়ল। হীরা জহরতের কোনো চিহ্ন নেই, ভেতরে পড়ে আছে কেবল এক টুকরো ভিজে একাকার হয়ে যাওয়া একটা কাগজ। লকারের ভেতরে হীরা না পেয়ে ব্রুক যখন হতাশায় ডুবেছিলেন ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায় এক অবিশ্বাস্য মোড়ে। লকারের ভিতর থেকে উদ্ধার করা সেই ভেজা কাগজটি যখন ল্যাবরেটরিতে অত্যন্ত সতর্কতার সাথে পরিষ্কার করা হলো ব্রুকের টিমের সবার চোখ কপালে উঠল। ওটা কোনো সাধারণ কাগজ ছিল না, ওটা ছিল এক অনন্য মাস্টারপিস, একটি কয়লা দিয়ে আঁকা জীবন্ত স্কেচ। ছবিতে দেখা যাচ্ছিল এক অপূর্ব সুন্দরী তরুণী সোফায় শুয়ে আছেন, যার শরীর জুড়ে কোনো অলংকার নেই, কেবল গলায় শোভা পাচ্ছে সে কাঙ্ক্ষিত হীরা হার্ট অব দ্য ওয়াশিয়ান। ছবির এক কোণে শিল্পীর করা অস্পষ্ট স্বাক্ষর আর তার নিচে তারিখ লেখা 14 এপ্রিল 1912। অর্থাৎ টাইটানিক আটলান্টিকের অতলে তলিয়ে যাওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে এই স্কেচটি আঁকা হয়েছিল। এদিকে সমুদ্রে এই রুদ্ধশ্বাস অভিযান টিভিতে লাইভ সম্প্রচার করা হচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই 101 বছর বয়সী এক বৃদ্ধাকে। তার নাম রোজ। নিজের নাতনিকে নিয়ে মাটির কারুকাজ করছিলেন তিনি। টিভির পর্দায় যখন ব্রুক লাভেটের উদ্ধার করা সেই স্কেচটি ভেসে উঠল তিনি তার নাতনিকে বললেন টিভির স্ক্রিনটি তার দিকে ঘুরিয়ে দিতে। তিনি বুঝতে পারলেন আটলান্টিকের জল যে গোপন সত্যকে 1 শতাব্দী ধরে চেপে রেখেছিল তা আজ বিশ্ববাসীর সামনে আসার সময় হয়েছে। রোজ তার নাতনিকে দিয়ে ব্রুকের জাহাজে একটি স্যাটেলাইট কল করালেন। ফোনের ওপাশ থেকে ব্রুক যখন রিসিভ করলেন রোজ একদম শান্ত কিন্তু ধীর কণ্ঠে বললেন, ছবির ওই মেয়েটি আর কেউ নয়, ওটি আমি নিজেই। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে একটি হেলিকপ্টার পাঠিয়ে বৃদ্ধ রোজকে মাঝ সমুদ্রে তার বিশাল জাহাজে নিয়ে এলেন। তবে ব্রুকের এই পাগলামি দেখে তার প্রধান সহকারী লুইস একদম সন্তুষ্ট হতে পারলেন না।
তিনি ব্রুককে একান্ত ডেকে নিয়ে সতর্ক করে বললেন, তুমি কি সত্যি এই বুড়িকে বিশ্বাস করছো? সে নির্ঘাত মিথ্যা বলছে। হয়তো টাইমলাইনে আসার জন্য বা একটু প্রচার পাওয়ার লোভে সে এই নাটক করছে। তুমি তাকে এখানে এনে স্রেফ আমাদের সময় আর টাকা নষ্ট করছো। লুইসের সব যুক্তি একপাশে সরিয়ে দিয়ে ব্রুক অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন রোজের জন্য। এরপর কিছুক্ষণের মধ্যে তারা দেখতে পায় সেখানে সেই হেলিকপ্টারটি চলে এসেছে। 101 বছর বয়সী রোজ একা আসেনি, সাথে নিয়ে এসেছে তার শোবার ঘরের যাবতীয় শৌখিন আসবাব আর শৌখিন সব জিনিসপত্র। এই বয়সেও তার এমন রুচি আর আভিজাত্য দেখে ব্রুকের টিমের সবাই বিস্ময়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। এরপর রোজের সামনে সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা কিছু জং ধরার জিনিস সাজিয়ে রাখা হলো। ব্রুক ভেবেছিল এগুলো রোজের কাছে স্রেফ অবহেলার বস্তু হবে। রূপালী আয়না আর একটি ছোট ক্লিপ দেখামাত্র রোজের আঙ্গুলগুলো কেঁপে উঠল। তিনি পরম মমতায় সেগুলোকে হাত বোলাতে লাগলেন। ব্রুক লাভেট তখন খুব ধীর স্বরে মূল প্রশ্নটি করলেন, রোজ, টাইটানিক ডুবে যাওয়ার সেই অভিশপ্ত দিনে ঠিক কি ঘটেছিল? সেই অন্তিম মুহূর্তের ইতিহাস কি আপনি আমাদের শোনাবেন? রোজ কোনো কথা না বলে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। দেওয়ালের জানালার ওপারে উত্তাল আটলান্টিকের ঢেউয়ের দিকে তাকিয়ে তিনি স্মৃতিচারণ করতে শুরু করলেন। রোজ যেন বর্তমান থেকে হারিয়ে গেলেন 1912 সালে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন সেই অদ্ভুত আর লোমহর্ষ ঘটনা। আজ থেকে 84 বছর আগে টাইটানিক যখন তার প্রথম সমুদ্রযাত্রা করার জন্য বন্দরে দাঁড়িয়েছিল, তখন হাজার হাজার মানুষ এটাতে ওঠার জন্য টিকিট কাটার চেষ্টা করেছিল। কিন্তু তাদের মধ্যে খুব ধনী এবং অল্প সংখ্যক মানুষ টাইটানিকের টিকিট কিনতে পেরেছিল, যারা খুবই সৌভাগ্যবান ছিল। সেখানে একটা রেস্টুরেন্টে জ্যাক নামের একটা ছেলে তার বন্ধুদের সাথে জুয়া খেলছিল, আর জুয়ার বাজে ছিল টাইটানিকের 2টি টিকিট। জ্যাক এবং তার কাছের বন্ধুটি অন্যদের সাথে জুয়া জিতে গিয়েছিল, তাই তারা টাইটানিকের সেই টিকিট দুটি পেয়ে গিয়েছিল। টিকিট পেয়ে তারা দুজন অনেক খুশি হয়েছিল। দৃশ্যপট পাল্টালো। বন্দরের আরেক পাশে এসে থামলো এক রাজকীয় মোটর গাড়ি। সেখান থেকে নামলো এক আভিজাত্যের প্রতিচ্ছবি, 21 বছরের রূপসী তরুণী রোজ। গোলাপের মতো সুন্দর সেই মেয়েটির আড়ালে ছিল এক বন্দির রাজকন্যার হাহাকার। সাথে ছিল তার মা আর হবু স্বামী ক্যাল। ক্যাল ছিল টাকার কুমির, ইংল্যান্ডের রাজ পরিবারের খুব কাছের মানুষ। তাদের গন্তব্য আমেরিকা, যেখানে গিয়ে জাঁকজমক করে তাদের বিয়ে হওয়ার কথা। বড়লোক বলে কথা। তাদের জন্য বরাদ্দ হলো জাহাজের ফার্স্ট ক্লাস ডেক, আর আমাদের জ্যাক তার জুয়া খেলে যে তার টিকিটটা ছিল 3rd ক্লাস ডেকের, যেখানে ছিল সমাজে খেটে খাওয়া মানুষের ভিড় আর এক কামরায় গাদাগাদি করে শোয়া আর সাধারণ মানের খাবার। এদিকে জাহাজ ছাড়ার সময় হলে বন্দরে হাজার হাজার লোক আসে টাইটানিক জাহাজকে বিদায় জানানোর জন্য। জ্যাক আর তার বন্ধু ফেব্রিজিও জাহাজের ডেকে এসে সবাইকে উদ্দেশ্য করে বিদায় জানাতে শুরু করে। যদিও এখানে তাদের পরিচিত কেউই ছিল না, তারপরও এটা করতে তাদের অনেক ভালো লাগছিল, কারণ তারা এই স্বপ্নের জাহাজটিতে উঠতে পেরেছে। স্বপ্নের জাহাজ টাইটানিক সমুদ্রে ভেসে চলা শুরু করলো। জ্যাক আর তার বন্ধু ফেব্রিজিও নিজেদের কেবিন খুঁজে পেয়ে পরম শান্তিতে গা এলিয়ে দেয়। কিন্তু জাহাজের উপরতলায় তখন চলছিল অন্যরকম এক উত্তেজনা। টাইটানিকের প্রধান ক্যাপ্টেন দম্ভের সাথে একে অন্যের সাথে বলে উঠলেন, সবাই তো জানে এই জাহাজ বিশাল, কিন্তু এর গতি যে কত মারাত্মক তা কি কেউ জানে? চলো আজ এর আসল তেজ পরীক্ষা করা যাক। ক্যাপ্টেনের হুকুম পাওয়া মাত্রই ইঞ্জিনের চাকাগুলো আগুনের বেগে ঘুরতে শুরু করলো। শ্রমিকরা কয়লা ঢেলে জাহাজের গতি বাড়িয়ে দিল সর্বোচ্চ সীমায়। এদিকে উত্তেজনায় ফুটতে থাকা জ্যাক আর ফেব্রিজিও ছুটে আসে টাইটানিকের একদম সামনের ডগায়। ঠিক তখনই জ্যাকের নজরে এলো এক ঝাঁক ডলফিন, যারা টাইটানিকের সাথে পাল্লা দিয়ে আগে আগে লাফিয়ে চলছিল। আনন্দে আত্মহারা হয়ে জ্যাক দুহাত মেলে বাতাসের তোরে চিৎকার করে বলে উঠল, আই অ্যাম দ্য কিং অব দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট ক্লাস ডেকের চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। সেখানে ক্যাল আর তার পরিবারের সাথে রাজকীয় ডিনারে বসেছিল রোজ। আভিজাত্যের আড়ালে সেখানে প্রতিটি সেকেন্ড যেন নিয়মের বেড়াজালে বন্দী। রোজ ক্লান্ত হয়ে যখন একটি সিগারেট ধরালো, তার মা বিব্রতভাবে বাধা দিলেন এবং ক্যাল কোনো কথা না বলে কর্কশভাবে তার মুখ থেকে সিগারেটটি ছিনিয়ে নিয়ে নষ্ট করে দিল। এসব তুচ্ছ আর সংকীর্ণ মানসিকতায় রোজের দম বন্ধ হয়ে আসছিল। বিরক্তি আর একরাশ বিষণ্ণতা
নিয়ে সে ওখান থেকে উঠে একাকী নির্জনে চলে এলো জাহাজের রেলিং এর পাশে। সেখানে নিচের ডেকে বসেছিল জ্যাক ও তার বন্ধু। জ্যাক আপন মনে তার ডায়েরিতে এক বাবা আর তার মেয়ের স্কেচ আঁকছিল। পেন্সিল দিয়ে সূক্ষ্ম টান দিতে দিতে হঠাৎ জ্যাকের নজর পড়ল উপরের দিকে। সেখানে এক অপরূপ সুন্দরী বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে, যার নাম রোজ। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রোজের দিকে। এক অচেনা মানুষ নিজের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে রোজ কিছুটা বিব্রত বোধ করল। জ্যাকের বন্ধুরা তখন হাসাহাসি করে বলল, ওদিকে তাকিয়ে লাভ নেই বন্ধু, ওটা ফার্স্ট ক্লাস ডেকের মেয়ে, ধরা ছোঁয়ার বাইরের দুনিয়া ওদের। কিন্তু জ্যাকের মনে যেন এক অদৃশ্য মায়ায় আটকে গেল। সে চোখ ফেরাতে পারছিল না। কিছুক্ষণ পর ক্যাল এসে রোজকে ভেতরে নিয়ে যায়, কিন্তু আভিজাত্যের ওই ঝলমলে অন্দরমহলেও রোজের মনে শান্তি ছিল না। চারপাশে এই স্বার্থপর আর অহংকারী মানুষগুলোকে দেখে তার বেঁচে থাকার ইচ্ছে যেন শেষ হয়ে যাচ্ছিল। আভিজাত্যের সেই দম বন্ধ করা পরিবেশ রোজকে এতটাই বিষিয়ে দিয়েছিল যে তার মনে হচ্ছিল এই সোনার খাঁচার চেয়ে মৃত্যু অনেক বেশি শান্তির। দু চোখ ভরা জল আর একরাশ হাহাকার নিয়ে সে দৌড়ে চলে এলো জাহাজের একদম পিছনের দিকে। ঠিক সেই সময় একটি বেঞ্চে শুয়ে আকাশ ভরা তারা দেখছিল জ্যাক। হঠাৎ কারো দৌড়ে যাওয়ার শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। উঠে দাঁড়িয়ে দেখল রেলিংয়ের ওপাশে এক তরুণী। রোজ তখন সাগরে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখনই পেছন থেকে এক শান্ত কিন্তু গভীর কণ্ঠস্বর ভেসে এলো, ভুল করে ওই কাজটি করো না। রোজ চমকে পেছনে তাকালো। জ্যাককে দেখে সে চেঁচিয়ে উঠল, খবরদার, আমার কাছে আসবে না। তুমি যদি এক পা এগোও আমি কিন্তু এখনই ঝাঁপ দিব। জ্যাক ঘাবড়ে না গিয়ে বরং খুব সহজভাবে রোজের কাছে এগিয়ে আসতে আসতে বলল, ঠিক আছে, তুমি ঝাঁপ দিলে দাও, তবে মানবিকতার খাতিরে তোমাকে বাঁচাতে আমাকেও হাড় কাঁপুনি জলে নামতে হবে। আমি সাঁতার জানি ঠিকই, কিন্তু সমুদ্রের জল এখন বরফের চেয়েও ঠান্ডা। অতল সাগরে ডুবে মরার চেয়ে বেশি কষ্ট হবে ওই কনকনে ঠান্ডার ধীরে ধীরে জমে গিয়ে মরে যাওয়া। বিশ্বাস করো, ওটা হবে অসহ্য যন্ত্রণার এক মৃত্যু। এই বলতে বলতে জ্যাক তার জ্যাকেট আর জুতো খুলতে শুরু করলো। জ্যাকের এমন অদ্ভুত আর বাস্তব কথা শুনে রোজের বুকটা কেঁপে উঠল। ভয়ের চোটে সে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলো। সে কাঁপতে কাঁপতে তার হাত বাড়িয়ে দিল জ্যাকের দিকে, কিন্তু ঠিক যখনই সেই রেলিং পার হয়ে উপরে উঠতে যাবে তার লম্বা পোশাক পায়ে আটকে গেল। রোজের পা পিছলে সে শূন্যে ঝুলে পড়ল। রোজের চিৎকার শুনে জ্যাক ঝাঁপিয়ে পড়ে তার হাতটা শক্ত করে চেপে ধরল। অনেক জোড়াজুড়ির পর একসময় সে রোজকে টেনে উপরে তুলে আনলো। ঠিক সেই মুহূর্তে টান সামলাতে না পেরে রোজ সোজা জ্যাকের উপরে এসে পড়ল। ঠিক তখনই সেখানে হাজির হলো জাহাজের সিকিউরিটি গার্ডরা। তারা দেখলো এক সাধারণ থার্ড ক্লাসের ছেলে ফার্স্ট ক্লাসের এক তরুণীর উপর শুয়ে আছে। তাদের মনে হলো জ্যাক নির্ঘাত রোজের সাথে কোনো অসভ্যতা করার চেষ্টা করেছিল। মুহূর্তের মধ্যে খবর গেল রোজের হবু স্বামী ক্যালের কাছে। অহংকারী ক্যাল সেখানে এসে রাগে ফেটে পড়ল। সে পুলিশকে হুকুম দিল জ্যাককে তৎক্ষণাৎ গ্রেপ্তার করতে। কিন্তু যখন পুলিশ জ্যাককে হাতকড়া পরাচ্ছিল তখন রোজ ধীর কণ্ঠে প্রতিবাদ করে উঠল। সে ক্যালকে বলল, ওকে ছেড়ে দাও, ও আমার সাথে কোনো খারাপ কাজ করেনি, বরং আমার প্রাণ বাঁচিয়েছে। আমি জাহাজের নিচে প্রোপেলার দেখতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম। ঠিক সেই সময় এই ছেলেটি নিজের জীবন বাজি রেখে আমাকে রক্ষা করেছে। রোজের এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। পুলিশ অফিসার প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, বাহ, এই ছোকরা তো দেখি আসল হিরো। দায়মুক্ত হয়ে জ্যাক যখন উঠে দাঁড়ালো তখন এক পুলিশ অফিসার ক্যালকে খোঁচা দিয়ে বলল, আপনার হবু স্ত্রীর জীবন বাঁচানোর পুরস্কার হিসেবে এই ছেলেটিকে কিছু দেওয়া উচিত নয় কি? ক্যালের অনিচ্ছা থাকা সত্ত্বেও পকেট থেকে কিছু টাকা বের করে জ্যাককে দিতে চাইল, কিন্তু রোজের তীক্ষ্ণ চাহনি দেখে সে বুঝতে পারল সামান্য টাকা দিয়ে অপমান করাটা ঠিক হবে না। তাই পরের দিন রাতে ফার্স্ট ক্লাস ডেকে ডিনারের আসার আমন্ত্রণ জানালো জ্যাককে। সবাই চলে গেলেও সেখানে থেকে গেল ক্যালের ধুরন্ধর সেক্রেটারি মিস্টার লাভজো। সে একদৃষ্টিতে জ্যাকের দিকে তাকিয়ে রইল। জ্যাক যখন তার কাছ থেকে একটি সিগারেট চেয়ে নিল তখন লাভজো এক বাঁকা হাসি হেসে বলল, বড়ই অদ্ভুত ব্যাপার, তাই না? একটা মেয়ে রেলিং থেকে পড়ে যাচ্ছিল আর তাকে বাঁচাতে গিয়ে তোমার গায়ের শার্ট আর জুতা পর্যন্ত খুলে ফেলতে হলো। লাভজোর এই তীক্ষ্ণ সন্দেহের তীর জ্যাক কোনো উত্তর দিতে পারল না। পরের দিন সকাল হলে রোজ জ্যাকের কাছে আসে তাকে ধন্যবাদ জানানোর জন্য। তাদের কথা বলার এক পর্যায়ে জ্যাক তাকে সরাসরি একটা কঠিন প্রশ্ন করে বসে। জ্যাক রোজের চোখের দিকে তাকিয়ে জানতে চায়, আচ্ছা, তোমার মতো এমন রাজকীয় জীবন যার
চারপাশে এত লোক যার খেদমত করার জন্য দাঁড়িয়ে থাকে, সেই তুমি কেন আত্মহত্যার মতো পথ বেছে নিতে চাইলে? জ্যাকের এই সোজাসাপটা প্রশ্নের রোজের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যায়। সে দীর্ঘশ্বাস ফেলে তার আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকা পরাধীনতার কথাগুলো বলতে শুরু করে। সে বলে, বাইরে থেকে এই জীবনটা লাক্সারিয়াস মনে হলেও আসলে এটা একটা সোনার খাঁচা। আমার চারপাশে এই অতি ধনী মানুষগুলো প্রচণ্ড অহংকারী। তাদের জীবনের প্রতিটি কদম হিসেব করা, প্রতিটি হাসি কৃত্রিম। আমি এই শৃঙ্খলে আটকা পড়ে গেছি। বলতে বলতে রোজ তার হাতের এঙ্গেজমেন্টের আংটিটি দেখায় এবং বলে আমেরিকার বন্দরে পৌঁছালে ক্যালের সাথে তার বিয়ে হওয়ার কথা, কিন্তু ওই মানুষটাকে তার একদমই সহ্য হয় না। ঠিক তখনই জ্যাক এক অদ্ভুত প্রশ্ন করে বসে, তুমি কি তাকে ভালোবাসো? প্রশ্নটা শোনার সাথে সাথে রোজের মুখটা গম্ভীর হয়ে যায়। বিরক্ত হয়ে সে জ্যাককে বলে, তুমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার মতো সাহস কিভাবে পাও? রোজ রাগের মাথায় সেখান থেকে চলে যায় আর জ্যাক একা বোকার মতো দাঁড়িয়ে ভাবতে থাকে তার অপরাধটা ঠিক কোথায় ছিল। সেদিন রাতে রোজের বিলাসবহুল কেবিনে ক্যাল আসে তার মন জয় করার শেষ চেষ্টা নিয়ে। ক্যাল অত্যন্ত যত্ন করে রোজের গলায় পরিয়ে দেয় এক নীল হীরা, হার্ট অব দ্য ওয়াশিয়ান, 56 ক্যারেটের বিশুদ্ধ হীরা, যা একসময় স্পেনের রানী লুইস 13 ব্যবহার করতেন। হীরাটি পরিয়ে দিতে দিতে ক্যাল খুব নরম সুরে বলে, রোজ, আমি তোমাকে কতটা ভালোবাসি তা এই হীরাটি প্রমাণ করে। আমি চাই তুমি তোমার মনের দরজাটা আমার জন্য খুলে দাও। ক্যালের এই আবেগপ্রবল কথার মুহূর্তের জন্য রোজের মন গলে যায়। তার মনে হয় ক্যাল হয়তো তাকে সত্যি অনেক বেশি গুরুত্ব দেয়। কিন্তু পরদিন সকালে ডেকে আবারও রোজের সাথে জ্যাকের দেখা হয়। এবার রোজের নজর যায় জ্যাকের হাতে থাকা একটি পুরনো নোটবুকের দিকে। কালকে সে তর্কের রেশ ভুলে গিয়ে কৌতূহলী হয়ে জ্যাকের হাত থেকে খাতাটা কেড়ে নেয়। খাতাটি খুলতেই রোজ যেন এক জাদুকরী দুনিয়ায় প্রবেশ করলো। ওটা ছিল জ্যাকের স্কেচ বুক। প্রতিটি পাতায় পেন্সিল আর কয়লার টানে ফুটে উঠেছে জীবন্ত সব মানুষের ছবি। কেউ হাসছে, কেউ বিষণ্ণ, এক একটা ছবি যেন এক একটা গল্প বলছে। মুগ্ধ হয়ে রোজ জিজ্ঞাসা করে, এগুলো কি সত্যি তোমার আঁকা? জ্যাক লাজুক হেসে বলে, হ্যাঁ, আমি যখন পৃথিবীর বিভিন্ন শহরে ঘুরে বেড়াই তখন সাধারণ মানুষদের দেখে দেখে এসব স্কেচ আঁকি। পাতা উল্টাতে উল্টাতে রোজ দেখে একটি মেয়ে ছবি বারবার আঁকা হয়েছে। সে কৌতূহল করে জিজ্ঞাসা করে, এই মেয়েটিকে তোমার গার্লফ্রেন্ড বুঝি? জ্যাক তখন খুব সহজভাবে জানায় যে মেয়েটি আসলে একজন প্রস্টিটিউট ছিল। জ্যাক তাকে টাকা দিয়ে মডেল হিসেবে বসিয়ে এই স্কেচগুলো এঁকেছিল। জ্যাক তাকে জানায় যে তার বাবা মা কেউ নেই, তার কোনো নির্দিষ্ট ঠিকানাও নেই। সে আজ এখানে তো কাল সেখানে, মুক্ত পাখির মতো সে সারা বিশ্ব দেখে বেড়াচ্ছে। জ্যাকের এই বাঁধনহারা স্বাধীনতা দেখে রোজের অনেক হিংসা হয়, কারণ সে সারা জীবন শুধু অন্যের হুকুম মেনে চলে এসেছে। গল্প বলতে বলতে তারা কখন যেন একে অপরের পরম বন্ধু হয়ে যায়। তারপর সন্ধ্যা হলে রোজ তার রুমে চলে যায়। জ্যাক সেখানে দাঁড়িয়ে যখন ভাবছিল কি করবে, ঠিক তখনই হাজির হলেন রোজের মায়ের বান্ধবী মলি ব্রাউন। মলি ছিলেন অত্যন্ত দিলখোলা মানুষ। তিনি জ্যাককে দেখে চিনে ফেললেন এবং হাসি মুখে বললেন, আরে তুমি তো সেই সাহসী ছেলে যে রোজকে বাঁচিয়েছিলে, কিন্তু আজ রাতে যে আমাদের রাজকীয় পার্টি, তুমি এই সাধারণ পোশাকে সেখানে কিভাবে যাবে? জ্যাক খুব সরলভাবে নিজের শার্টটা দেখিয়ে বলল, কেন, এটাই তো আমার সেরা পোশাক। মলির বুঝতে বাকি রইল না যে জ্যাকের কাছে আভিজাত্যের কোনো সরঞ্জাম নেই। তিনি মাতৃত্বের মমতায় জ্যাককে নিজের রুমে নিয়ে গেলেন। মলির নিজের ছেলেও ছিল প্রায় জ্যাকের বয়সী। তার একটা আলমারি ভর্তি দামি স্যুট কোট থেকে একটি চমৎকার ড্রেস তিনি জ্যাককে পরিয়ে দিলেন। দামি পোশাকে যখন জ্যাক আয়নার সামনে দাঁড়ালো তখন তাকে আর কোনো ছন্ন ছাড়া শিল্পী মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো এক রাজবংশের রাজপুত্র। রাতের অন্ধকারে টাইটানিকের ফার্স্ট ক্লাস ডেক যখন ঝাড়বাতির আলোয় ঝলমল করছে তখন সেখানে রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করলো জ্যাক। চারদিকে দামি সুগন্ধি আর আভিজাত্যের ছড়াছড়ি। রোজ দূর থেকে জ্যাককে দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। এই পোশাকে জ্যাক যেন সম্পূর্ণ বদলে গেছে। রোজ পরম আবেশে জ্যাকের হাত ধরে সবার সামনে নিয়ে এলো। রোজ ইশারা ইঙ্গিতে জ্যাককে কাঁটা চামচ ব্যবহার করার নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছিল, কারণ জ্যাক তো এসব আদব কায়দার ধার ধারে না। খাওয়ার মাঝেই জ্যাক তার জীবনের আদর্শ শোনাতে শুরু করলেন। সে আত্মবিশ্বাসের সাথে বলল, আমি জানি না আগামীকাল আমি কোথায় থাকবো বা কি খাবো,
গতকাল হয়তো কোনো ব্রিজের নিচে রাত কাটিয়েছি, আর আজ তাস খেলায় জেতায় ভাগ্যের টিকিটে আপনাদের মতো মানুষের সাথে আড্ডা দিচ্ছি। আমার কাছে জীবনটা একটা উপহারের মতো, একে প্রতিদিন নতুন করে বাঁচতে হয়। জ্যাকের এই গভীর কথাগুলো শুনে সেখানে থাকা বড় বড় সাহেবেরাও মনে মনে বেশ ইমপ্রেস হলেন। ডিনার শেষে সবাই যখন গভীর আলোচনায় মত্ত, তখন জ্যাক সেখান থেকে বিদায় নিতে চাইল, কিন্তু যাওয়ার আগে রোজের হাতে আলতো করে একটা চিরকুট গুজে দিয়ে গেল। রোজ আড়ালে গিয়ে চিরকুটটি খুলে দেখলো, সেখানে লেখা, তুমি কি সত্যিকারের আনন্দ দেখতে চাও? তাহলে ঘড়ির নিচে আমি তোমার জন্য অপেক্ষা করছি। রোজ আভিজাত্যের শিকল ছিঁড়ে জ্যাকের ডাকে সাড়া দিল। জ্যাক তাকে নিয়ে এলো টাইটানিকের অন্ধকার পাতালের মতো থার্ড ক্লাস ডেকে। রোজের চোখে মুখে তখন এক অদ্ভুত মুক্তির আনন্দ। জ্যাক প্রথমে একটা ছোট মেয়ের সাথে নাচছিল, আর রোজ এক কোণে বসে ব্রান্ডি খাচ্ছিল। হঠাৎ জ্যাক এসে রোজকে হিড় করে নাচের আসরে টেনে নিয়ে এলো। রোজের প্রথমে একটু সংকোচ হচ্ছিল, কারণ সে তো কখনো এমন বুনো নাচে অভ্যস্ত ছিল না। কিন্তু জ্যাকের ছোঁয়ায় সে সব ভয় ভুলে গেল। তারা একে অপরের হাত ধরে ঘুরতে লাগলো, হাসিতে ফেটে পড়ল। রোজ বুঝতে পারলো এতদিন সে যে স্বাধীনতার স্বপ্ন দেখেছে তা এই নোংরা আর গেঞ্জি ডেকে লুকিয়ে আছে। কিন্তু আনন্দের এই মুহূর্তে হঠাৎ ছন্দপতন ঘটল। ক্যালের সেক্রেটারি লাবজ ছায়ার মতো তাদের অনুসরণ করছিল। সে আড়ালে দাঁড়িয়ে থেকে এসব দেখছিল। লাবজোর এক অদ্ভুত হাসি দিয়ে সেখান থেকে নিঃশব্দে বিদায় নিয়ে সোজা ক্যালের কাছে গিয়ে খবরটা পৌঁছে দিল। পার্টি শেষ করে যখন সে নিজের রাজকীয় কামরায় ফিরল, সেখান থেকে আগেই রাগে ফুঁসছিলেন তার মা। রোজের মা তীক্ষ্ণ স্বরে তাকে মনিয়ে করিয়ে দিলেন তাদের বর্তমান অবস্থার কথা। তিনি বললেন, তোমার বাবা মারা যাওয়ার পর আমাদের এই আভিজাত্য সবকিছুই কিন্তু ক্যালের দেওয়া টিকে আছে। তুমি যদি তাকে বিয়ে না করো, তবে আমাদের এই বিলাসবহুল জীবন এক নিমিষে ধুলোয় মিশে যাবে। আমাদের রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। সেটা কি তুমি চাও? শুধু মনে রেখো, ক্যাল আমাদের জন্য যা করছে তার প্রতিদান হিসেবে তাকে বিয়ে করা ছাড়া তোমার আর কোনো পথ নেই। সব শেষে তিনি এক চমক হুমকি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। পরদিন যখন রোজ তার মা আর ক্যালের সাথে জাহাজের ডেকে কৃত্রিম আভিজাত্যের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছিল, ঠিক তখনই এক সুযোগে জ্যাক আড়াল থেকে রোজকে টেনে এক নির্জন ঘরে নিয়ে আসে। জ্যাকের চোখে ছিল আকুলতা। সে হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু রোজ নিজেকে শক্ত করে নিল। সে পাথরের মতো ঠান্ডা গলায় জ্যাককে বলে দিল, জ্যাক, আমাদের মধ্যে যা ছিল সব এখানেই শেষ। আমার সাথে আর দেখা করার চেষ্টা করো না। ক্যালের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আমি তাকে ভালোবাসি। জ্যাক তাকে থামানোর চেষ্টা করলো, অনেক কিছু বোঝাতে চাইলো, কিন্তু রোজ তার কোনো কথা না শুনে সেখান থেকে দৌড়ে বেরিয়ে এলো। জ্যাক একাই দাঁড়িয়ে রইল সেই নিস্তব্ধ ঘরে। জ্যাক নাছোড়বান্দার মতো আবারও ফার্স্ট ক্লাস যাত্রীদের ডেকে ফিরে আসে, যেখানে রোজের রাজকীয় কামরা। কিন্তু সেখানে পাহারায় থাকা সিকিউরিটি গার্ডরা তাকে ভিতরে ঢুকতে তো দিলই না, উল্টো ক্যালের সেক্রেটারি লাবজ সেখানে এসে হাজির হয়ে এক অপমানজনক আচরণ করলো। সে পকেট থেকে একটি $20 নোট বের করে জ্যাকের দিকে ছুঁড়ে দিয়ে বলল, এটা নিয়ে বিদেয় হও। জ্যাকের আত্মসম্মানে প্রচন্ড আঘাত লাগলো। সে টাকাটা নিতে অস্বীকার করলো, কিন্তু লাবজ দম্বার পাত্র নয়। সে টাকাটা সিকিউরিটি গার্ডের হাতে গুজে দিয়েই গার্ডকে পশুর মতো জ্যাকের ঘাড় ধরে তাকে অপমান করে ডেক থেকে বের করে দিল। তীব্র অপমানে আর বুক ভরা কষ্ট নিয়ে জ্যাক জাহাজের একদম সামনে রেলিংয়ের ধারে গিয়ে একা দাঁড়িয়ে রইল। রোজ জ্যাকের পাশে গিয়ে দাঁড়ালো এবং শান্ত গলায় বলল, হ্যালো জ্যাক, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। জ্যাক তাকে কথা বলার সুযোগই দিল না। সে রোজের হাতটা শক্ত করে ধরে রইল। এক অদ্ভুত মায়া ভরা চোখে তাকিয়ে বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো? তাহলে চোখ বন্ধ করো আমার সাথে। জ্যাক তাকে গভীর আবেগে জড়িয়ে ধরে একটি ছোট কবিতার মতো লাইন শোনায়। আভিজাত্যের সকল শিকল যেন এই মুহূর্তে খসে পড়ল। সে জাদুকরী আবহে জীবনের সকল ভয় তুচ্ছ করে তারা একে অপরকে প্রথমবারের মতো ভালোবাসার পরশ দিয়ে কিস করতে থাকে। সেই অমূল্য মুহূর্ত কাটিয়ে রোজ জ্যাককে নিয়ে এলো তার পার্সোনাল রুমে। সেখানে আলমারি খুলে সে বের করে আনলো সেই হীরের নেকলেসটি, হার্ট অব দ্য ওয়াশিয়ান। রোজ জ্যাকের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত আবদার করে বসলো। সে বলল, জ্যাক, আজ তুমি আমার একটা স্কেচ আঁকবে, আর এই ছবিতে আমার গলায় এই হারটি ছাড়া শরীরে আর কোথাও কোনো পোশাক থাকবে না। রোজ ধীরে ধীরে তার সব রাজকীয় পোশাক খুলে ফেলে কেবল এই নীল হীরাটি পরে একটি সোফায় শুয়ে পড়ল। তার চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত সমর্পণ। জ্যাক তার পেন্সিল আর কাগজ নিয়ে সামনে বসে পড়ল। আর
আর এদিকে বৃদ্ধা রোজ যখন তার অসাধারণ স্মৃতি সবাইকে শোনাচ্ছিল, তখন সবাই খুব মনোযোগ দিয়ে তার গল্প শুনছিল। গল্প শুনে সেখানে থাকা সবার চোখ দিয়ে পানি পড়ছিল। কিন্তু গল্পটা এতক্ষণে রোমান্টিক থাকলেও এবার এর সবচেয়ে বেদনাদায়ক, লোমহর্ষ আর ভয়ঙ্কর পর্যায়ে শুরু হয়। রোজ আবারও তার গল্প বলা শুরু করে। জ্যাকের ড্রয়িং শেষ হওয়ার পর রোজ তার হবু স্বামী ক্যালের জন্য একটি সংক্ষিপ্ত কিন্তু কড়া চিঠি লিখে রাখেন। এরপর নেকলেসটি আবারও সেই সিন্ধুকে রাখা হয়। তাদের দুজনের চোখে তখন আগামী রঙিন স্বপ্ন। তারা সিদ্ধান্ত নিয়েছিল জাহাজটি যখন আমেরিকার বন্দরে থামবে তখন ভিড়ের মধ্যে তারা দুজনেই চিরতরে পালিয়ে যাবেন। কিন্তু পালানোর সেই পথ মোটেও মসৃণ ছিল না। রুম থেকে বেরোতেই তারা ক্যালের সেই ধুরন্ধর সেক্রেটারি লাবজোর মুখোমুখি হয়ে যায়। লাবজোর হাত থেকে বাঁচতে তারা পাগলের মতো দৌড়াতে অন্ধকার সিঁড়ি বেয়ে সোজা চলে আসে জাহাজের বিশাল ইঞ্জিন রুমে। তারা ঢুকে পড়েন মালামাল রাখার এক নির্জন স্টোর রুমে। হঠাৎ করে তাদের নজরে পড়ে সামনে রাখা একটা ঝকঝকে নতুন মডেলের পুরনো ঘোড়ানের গাড়ির উপর। জ্যাক ঝটপট ড্রাইভিং সিটে বসে পড়ে মজার ছলে জিজ্ঞাসা করে, হ্যালো মিস, কোথায় যাবেন আপনি? রোজের মুখে তখন এক লাজুক হাসি। তিনি কোনো কথা না বলে জ্যাককে নিজের কাছে টেনে নেয়। তারা দুজন প্রথমবারের মতো একত্র হন। লাবজো ততক্ষণে রোজের রুমে গিয়ে সে চিঠি আর লকার দেখে ক্যালের নির্দেশে তাদের হন্যে হয়ে খুঁজছে। সে প্রায় তাদের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু রোজ আর জ্যাক তার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। দৌড়াতে দৌড়াতে তারা একসময় জাহাজের একদম উপরের ছাদে চলে আসেন। সেই সীমাহীন মুক্তির আনন্দ তারা আবারও একে অপরকে গভীর আবেগে জড়িয়ে ধরে এবং একে অপরকে কিস করতে থাকে। আর এদিকে ক্যাল রোজের রুমে এসে সে লকারটি খুলে সেখানে রোজের ড্রয়িংটি দেখতে পায় আর এর সাথে সেই চিঠিটিও খুঁজে পায়। সে তৎক্ষণাৎ তার সেক্রেটারি লাবজোকে ডেকে এক ভয়াবহ চক্রান্তের ছক কষে ফেলে, যার লক্ষ্য ছিল জ্যাককে চিরতরে সরিয়ে ফেলা। সেই রাতটি ছিল হাড় কাঁপুনি শীতের রাত। সমুদ্রের পানি যেন বরফ হয়ে যাচ্ছিল। জাহাজের সর্বোচ্চ উঁচুতে পাহারায় থাকা দুজন ওয়াচম্যান বাইনোকুলার হাতে সামনের দিকে কড়া নজর রাখছিলেন। তাদের দায়িত্ব ছিল সমুদ্রের বুকে কোনো বরফের পাহাড় বা আইসবার্গ আছে কিনা তা ক্যাপ্টেনকে আগে ভাগে জানানো। কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাস, সে চরম মুহূর্তে তাদের নজর চলে যায় নিচের ডেকের দিকে। সেখানে তারা দেখতে পায় জ্যাক আর রোজ একে অপরকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হয়ে রোমাঞ্চ করছে। এই হাড়কাঁপনের ঠান্ডার মধ্যে তাদের এমন উষ্ণ প্রেম দেখে ওয়াচম্যান দুজন নিজেদের মধ্যে মশকরা করতে শুরু করে। তারা বেশ কিছুক্ষণ সমুদ্রের দিকে খেয়াল না করে জ্যাক আর রোজের দিকে তাকিয়েছিল। কিন্তু সেই মজা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ তাদের একজনের চোখ যখন অন্ধকার সমুদ্রের বুক চিরে সামনের দিকে পড়ল, তখন তার রক্ত হিম হয়ে গেল। এক দানবীর বরফের পাহাড় জমদূতের মতো ঠিক টাইটানিকের সামনে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে পাগলের মতো সতর্ক বার্তা পাঠালো। মুহূর্তের মধ্যে জাহাজের ক্যাপ্টেনের কাছে খবর পৌঁছালো। তিনি সাথে সাথে নির্দেশ দিলেন জাহাজের সব ইঞ্জিন বন্ধ করে প্রোপেলার উল্টো দিকে ঘুরিয়ে দিতে, যাতে জাহাজের গতি কমানো যায়। একই সাথে তিনি জাহাজটিকে দ্রুত বাম দিকে ঘোরানোর জন্য জীবনপণ চেষ্টা শুরু করলেন। জাহাজের বাম পাশটা সজোরে সে ধারালো বরফের পাহাড়ের সাথে ঘষা খেয়ে সামনের দিকে এগিয়ে গেল। পানির গতি এত বেশি ছিল যে সেখানে সবকিছু ডুবে যেতে শুরু করে। সেখানে কর্তব্যরত শত শত শ্রমিক কিছু বুঝে ওঠার আগেই পানির নিচে হাবুডুবু খেতে থাকে। অন্যদিকে জাহাজের উপরে ডেকে থাকা যাত্রীরা হঠাৎ এক বিশাল কম্পন আর বিকট শব্দ অনুভব করে। ঠিক যখন আইসবার্গের সেই ধারালো বরফ টাইটানিকের গায়ে মরণ আঁচড় দিচ্ছিল, জ্যাক আর রোজ তখন ডেকের এক কোণে গভীর প্রেমে মগ্ন। তারাই প্রথম চোখের সামনে সেই বিশাল বরফের পাহাড়টিকে জাহাজের গা ঘেঁষে চলে যেতে দেখে। বরফের টুকরোগুলো যখন ডেকের উপর আছড়ে পড়ছিল, তখন তারা বুঝতে পারে যে এক ভয়ঙ্কর বিপদ ঘটে গেছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ এক অমানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। পানি যাতে জাহাজের বাকি অংশে ছড়িয়ে না পড়ে সেজন্য উপর থেকে ইঞ্জিন রুমের ভারী লোহার দরজাগুলো একে একে লক করে দেওয়া শুরু করে। কিন্তু সে দরজার ওপাশে আটকা পড়েছিল শত শত অসহায় শ্রমিক। বাঁচার আকুতি নিয়ে তারা যখন দরজার দিকে দৌড়ে আসছিল, ঠিক তখনই যান্ত্রিকভাবে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। ভয়ঙ্কর সেই কম্পনে যখন জাহাজের প্রধান ক্যাপ্টেনের ঘুম ভেঙে যায়, তিনি তড়িঘড়ি করে কন্ট্রোল রুমে ছুটে আসেন। সেখানকার অফিসারদের ছোটাছুটি আর আতঙ্কগ্রস্ত মুখ দেখে তিনি অস্থিরভাবে জানতে চায় ঠিক কী ঘটেছে।
ওয়াচম্যান যখন আইসবার্গের সাথে সংঘর্ষের পুরো ঘটনা খুলে বলে, তখন ক্যাপ্টেনের পায়ের পাতা থেকে যেন মাটি সরে যায়। তিনি পাথর হয়ে দাঁড়িয়ে থাকেন। এই সেই ক্যাপ্টেন যিনি যাত্রা শুরু হওয়ার আগে অহংকার করে বলেছিলেন টাইটানিক কোনোদিন ডুববে না, স্বয়ং ঈশ্বরও এই জাহাজটিকে ডুবাতে পারবে না। নাউজুবিল্লাহ। এদিকে থার্ড ক্লাস যাত্রীদের ডেকে কিন্তু ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। সাধারণ যাত্রীরা আতঙ্কিত হয়ে নিজেদের যতটুকু সম্বল আছে তা নিয়ে উপরের দিকে ছোটাছুটি শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো উপরে ফার্স্ট ক্লাস ডেকের পরিস্থিতি ছিল সম্পূর্ণ উল্টো। অনেকেই তো কৌতূহলী হয়ে জাহাজের মেঝেতে ছড়িয়ে থাকা বরফের টুকরোগুলো নিয়ে ফুটবল খেলছিল আর একে অপরকে ছুঁড়ে মারছিল। জ্যাক আর রোজ তখন হন্তদন্ত হয়ে উপরে উঠছিল। তখন তারা ক্যাপ্টেনদের আতঙ্কিত কথাবার্তা শুনে বুঝতে পারল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রোজ ভয় পেয়ে জ্যাককে বলল, জ্যাক, আমাদের এখনই মা আর ক্যালকে জানানো দরকার। ওরা কিচ্ছু জানে না, এভাবে থাকলে ওরা মারা পড়বে। জ্যাক রাজি হলো এবং তারা দ্রুত ক্যালের ক্যাবিনের দিকে রওনা দিল। কিন্তু তারা জানতো না যে আড়ালে ক্যালের কুটিল চক্রান্ত ইতিমধ্যে জাল বুনে রেখেছে। তারা যখন কামরার দিকে যাচ্ছিল, হঠাৎ ভিড়ের মধ্যে ক্যালের সেক্রেটারি লাবজো অত্যন্ত চতুরতার সাথে জ্যাকের গা ঘেঁষে চলে গেল। ভিড়ের ধাক্কায় জ্যাক টেরই পেল না যে লাবজো নিপুণ হাতে সেই মহামূল্যবান নেকলেসটি তার পকেটে গুজে দিয়েছে। তারা রুমে ঢোকা মাত্রই ক্যাল পুলিশ ডেকে চিৎকার করে বলতে শুরু করলো, এই চোরটাকে ধরুন, ও আমার হবু স্ত্রীর লকেট চুরি করেছে। জ্যাক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। পুলিশ যখন জ্যাকের পকেট তল্লাশি করলো এবং সেখান থেকে সেই নীল হীরাটি বের হয়ে এলো, তখন জ্যাকের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে শুধু বলতে পারল, এটা আমার নয়। চুরির অপরাধে জ্যাককে তখনই গ্রেপ্তার করা হলো এবং জাহাজের একদম নিচতলায় একটি অন্ধকার ঘরে হাতকড়া দিয়ে লোহার পাইপের সাথে বেঁধে রাখা হলো। এদিকে প্রধান ক্যাপ্টেন জাহাজের নকশা আর ম্যাপ নিয়ে প্রধান ইঞ্জিনিয়ারের সাথে জরুরি আলোচনায় বসেছেন। ক্যাপ্টেনকে এই নির্মম সত্য জানালেন যে জাহাজের সামনের 5টি কম্পোনেন্টই ইতিমধ্যে পানিতে ডুবে গেছে। টাইটানিক এখন আক্ষরিক অর্থে ডুবতে শুরু করেছে। ক্যাপ্টেনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন জাহাজে থাকা 2000-এরও বেশি মানুষের জন্য পর্যাপ্ত লাইফ বোট নেই। তবুও নিরুপায় হয়ে তিনি দ্রুত নির্দেশ দিলেন লাইফ বোটগুলো নিচে নামাতে। আর এরই মধ্যে পুরো জাহাজের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল যে কিছুক্ষণের মধ্যেই টাইটানিক সমুদ্রে ডুবে যাবে। এই খবর জানার পরই মানুষজন এদিকে সেদিকে ছুটাছুটি শুরু করে। এদিকে রোজের মা আর ক্যাল লাইফ বোর্ডে ওঠার জন্য অস্থির হয়ে অপেক্ষা করছিল, কিন্তু রোজের মন তখন পড়ে আছে জ্যাকের কাছে। ওদিকে জ্যাকের বিপদ তখন চরমে। ক্যালের নিষ্ঠুর সেক্রেটারি লাবজো সেই অন্ধকার ঘরে ঢুকে জ্যাককে মারধর করতে শুরু করলো এবং হাতকড়া চাবিটা পকেটে নিয়ে শয়তানি হাসি হেসে ঘর থেকে বেরিয়ে যায়। লাবজো চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে জ্যাকের ঘরে পানি ঢুকতে শুরু করে। জ্যাকের কোমর পর্যন্ত পানি উঠে যায়। তার হাত লোহার পাইপের সাথে শক্তভাবে বাঁধা, শরীর নাড়ানোর উপায় নেই। রোজ পাগলের মতো জ্যাক জ্যাক বলে চিৎকার করতে লাগলো। অবশেষে এক কোণের ঘর থেকে জ্যাকের ক্ষীণ কণ্ঠস্বর তার কানে পৌঁছায়। রোজ যখন ঘরটিতে ঢুকলো তখন পানির উচ্চতা অনেক বেড়ে গেছে। সে পাগলের মতো চাবি খুঁজতে লাগলো, কিন্তু চাবি তো লাবজের পকেটে। রোজ বাইরে বেরিয়ে এলো যদি হাতকড়া কাটার মতো কিছু পাওয়া যায়। ভাগ্যের জোরে একটি দেওয়ালে সে কাচের ভেতরে রাখা একটি জরুরি কুঠার দেখতে পেল। কোনো দ্বিধা না করে রোজ কুঠারটি নিয়ে পানির স্রোতে ঠেলে আবারও জ্যাকের কাছে ফিরে এলো। জ্যাক তাকে সাহস দিয়ে বলল, তুমি পারবে রোজ, ঠিক মাছ বরাবর কোপ দাও। রোজ তার জীবনের সবটুকু শক্তি আর সাহস সঞ্চয় করে কুঠাল দিয়ে জ্যাকের হাতকড়ার প্রচণ্ড এক কোপ বসালো। জ্যাকের কবজিতে কোনো চোট না লেগে হাতকড়াটি ভেঙে গেল। মুক্ত হওয়ার সাথে সাথে জ্যাক রোজকে জড়িয়ে ধরল। তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে টাইটানিকের প্রায় অর্ধেকটা ডুবে গেছে। জাহাজ কর্তৃপক্ষ ফার্স্ট ক্লাস যাত্রীদের ও মহিলাদের আগে লাইফ বোটে উঠাচ্ছিল, কিন্তু থার্ড ক্লাস যাত্রীদের তারা কখনোই গোনায় ধরেনি, বরং তারা এই গরিব মানুষদের ভেতরে আটকে দরজাগুলো লক করে দেয়। ঠিক সেই সময় জ্যাক আর রোজ লড়াই করে সেখানে পৌঁছায়। ভিড়ের মধ্যে জ্যাক তার পুরনো বন্ধু ফেব্রিসকেও দেখতে পায়। অন্যদিকে ক্যাল তার সেই মূল্যবান হীরা আর ধন সম্পদ পকেটে ভরে সেক্রেটারি লাবজোকে নিয়ে লাইফ বোটের খোঁজে ছুটাছুটি করছিল। সে জানতো টাকা দিয়ে সব কেনা যায়। একজন লোভী ক্যাপ্টেনকে নিজের ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে আর টাকার বান্ডেল দেখিয়ে সে নিজের জন্য একটা লাইফ বোটের জোগাড় করে ফেলে। ঠিক যখন ক্যাল পালানোর প্রস্তুতি নিচ্ছিল তখনই তার চোখে পড়ে জ্যাক আর রোজকে। জ্যাক তখন আপ্রাণ চেষ্টা করছিল রোজকে
একটা লাইফ বোর্ডে তুলে দিতে, কিন্তু রোজ কিছুতেই জ্যাককে এই নরকে একা ফেলে যেতে রাজি হচ্ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে ক্যাল শয়তানি চাল চাললো। সে রোজের সামনে এক মিথ্যে নাটক করে বলল, রোজ তুমি বোর্ডে উঠে পড়ো, আমি জ্যাককে সাথে নিয়ে অন্য একটি বোর্ডে আসছি। রোজ প্রথমে ক্যালের কথা বিশ্বাস করতে না চাইলেও জ্যাকের জীবন বাঁচানোর তাগিদে সে শেষমেশ লাইফ বোর্ডে উঠে পড়ে। বোর্ডটি যখন ধীরে ধীরে নিচে নামছিল, রোজের মনে এক প্রবল অস্থিরতা কাজ করতে শুরু করলো। সে যখন উপরের দিকে তাকালো, তখন জ্যাকের করুণ মুখটা দেখে সে বুঝতে পারলো ক্যাল তাকে বড় এক ধোঁকা দিয়েছে। জ্যাককে ছাড়া বাঁচার কোনো মানে নেই। এই বোট থেকে রোজ এক অভাবনীয় কাজ করে বসলো। বোটটি সাগরের কাছে পৌঁছানোর আগেই সে লাফ দিয়ে পুনরায় জাহাজের রেলিং ধরে ভেতরে ঢুকে পড়লো। জ্যাক পাগলের মতো নিচে ছুটে আসে রোজের কাছে। তারা একে অপরকে জড়িয়ে ধরলো। এই দৃশ্যটি উপর থেকে দেখে ক্যালের মাথায় রক্ত উঠে যায়। হিংসা আর ক্রোধে সেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। লাবজ তাকে আটকানোর চেষ্টা করলেও ক্যাল তার কোমর থেকে একটি পিস্তল বের করে জ্যাক আর রোজকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। চিৎকার করতে করতে সে তাদের পিছু নেয়। জ্যাক রোজকে নিয়ে বাঁচার জন্য নিচের দিকে দৌড়াতে থাকে। গুলি করতে করতে একসময় ক্যালের পিস্তলের বুলেট ফুরিয়ে যায়। সে কাঁপতে কাঁপতে তাদের আশা ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচাতে ফিরে যায়। পালাতে পালাতে জ্যাক আর রোজ আবার জাহাজের নিচের অংশে চলে আসে। সেখানে ততক্ষণে বুক সমান পানি উঠে গেছে। চারদিকে সব দরজা তালাবদ্ধ। হঠাৎ তারা একটা দরজার সামনে পৌঁছায়, কিন্তু সেটিও ছিল শক্ত করে আটকানো। জ্যাক নিজের সবটুকু শক্তি দিয়ে তালা ভাঙার চেষ্টা করলেও পারছিল না। ঠিক তখনই এক দিশেহারা ক্যাপ্টেনকে সেখান থেকে যেতে দেখে জ্যাক তাকে থামায়। লোকটির কাছে ওই চাবি ছিল, কিন্তু কাঁপাকাঁপিতে হাত থেকে ওই চাবিটি পড়ে যায়। জ্যাক বিন্দুমাত্র সময় নষ্ট না করে পানির নিচে ডুব দেয়। কয়েক মুহূর্ত পর সে চাবিটি খুঁজে পায় এবং সফলভাবে তালাটি খুলে ফেলে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তারা দুজন আবারও একে অপরকে ধরে ছুটতে থাকে। প্রধান ক্যাপ্টেন তখন এক অপরাধবোধ আর বিষণ্ণতায় ডুবে জাহাজের এখান সেখানে ঘুরে বেড়াচ্ছিল। একজন বৃদ্ধ মহিলা ব্যাকুল হয়ে তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ক্যাপ্টেন, আমরা এখন কোথায় যাব? দয়া করে আমাদের একটু পথ দেখান। কিন্তু ক্যাপ্টেনের মুখে তখন কোনো কথা ছিল না। তিনি সোজা চলে গেলেন জাহাজের কন্ট্রোল রুমে এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। সেখানে দাঁড়িয়ে যেন তিনি ভুল আর ধ্বংসের প্রতিজ্ঞা করছিলেন। হঠাৎ এক প্রাণীর তোপে জানালার কাঁচ ভেঙে তার চারপাশ ঘিরে ধরল মৃত্যু। এইভাবেই টাইটানিকের স্রষ্টাকে দেওয়া সেই চ্যালেঞ্জ আর ক্যাপ্টেনের আকাশচুম্বী অহংকার পানির নিচে চিরতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জাহাজটি তখন দ্রুত গতিতে পানিতে ডুবতে শুরু করেছে। জ্যাক আর রোজ তখনও কোনো লাইফ বোর্ডের দেখা পায়নি। তারা ভিড় ঠেলে জাহাজের একদম পেছনের অংশে ওঠার আপ্রাণ চেষ্টা করতে থাকে। একসময় জাহাজের পেছনের অংশটি খাড়া হয়ে আকাশের দিকে উঠে যায়। তারা দুজন রেলিংয়ের একদম কিনারায় গিয়ে হাত শক্ত করে ধরে ঝুলে রইল। ঠিক এই জায়গাটিতে রোজের সাথে জ্যাকের প্রথম দেখা হয়েছিল। সেই স্মৃতি রোজ আর্তনাদের সুরে জ্যাককে মনে করিয়ে দিল। চারদিকে হাজার হাজার মানুষ কয়েকশো ফুট উপর থেকে নিচের সাগরে আছড়ে পড়ছিল। আটলান্টিকের পানি এতই বরফ শীতল ছিল যে পানিতে পড়া মাত্রই মানুষ জমে পাথর হয়ে যাচ্ছিল। একসময় বিশাল আকার টাইটানিক মাঝখান থেকে মরমর শব্দে দুই টুকরো হয়ে ভেঙে গেল এবং চিরতরে সমুদ্রের নিচে তলিয়ে গেল। পানিতে পড়ার সাথে সাথে জ্যাক আর রোজ একে অপরকে হারিয়ে ফেলেছিল। শত শত মানুষ তখন হিমশীতল পানিতে বাঁচার জন্য ছটফট করছিল। একজন লোক রোজকে আঁকড়ে ধরে উপরে ওঠার চেষ্টা করলে রোজ প্রায় ডুবে যাচ্ছিল। ঠিক তখনই জ্যাক এসে লোকটিকে সরিয়ে দিয়ে রোজকে রক্ষা করে। সাগরে ভাসমান একটি কাঠের দরজা খুঁজে পায় জ্যাক, কিন্তু সেই কাঠের কেবল একজনের ওঠার মতো জায়গা ছিল। জ্যাক বিন্দুমাত্র চিন্তা না করে রোজকে সে কাঠের উপরে উঠিয়ে দিল এবং নিজে বরফ শীতল পানিতে বুক সমান ডুবে রইল। সময় যত পার হচ্ছিল, চারপাশের হাহাকার তত কমে আসছিল, কারণ মানুষগুলো ঠান্ডায় জমে গিয়ে একে একে নিস্তেজ হয়ে পড়ছিল। রোজ ভয়ার্ত কণ্ঠে বলল, জ্যাক, চারপাশটা এত শান্ত হয়ে যাচ্ছে কেন? জ্যাক তাকে সাহস দিয়ে বলল, ভয় পেও না রোজ, এখনই বোট চলে আসবে, আমরা বেঁচে যাব। জ্যাক আরও বলল, আমার ভাগ্য ভালো ছিল যে আমি টাইটানিকের টিকিট জিতেছিলাম, কারণ তার বদলে আমি তোমাকে পেয়েছি। রোজ, আমাকে কথা দাও, পরিস্থিতি যাই হোক তুমি কখনো হাল ছাড়বে না। রোজ কাঁপতে কাঁপতে তাকে কথা দিল। কিছুক্ষণ পর একটি উদ্ধারকারী বোট সেখানে এসে পৌঁছায়। তারা টর্চ জেলে দেখলো সাগরের বুকে সারি সারি মানুষ লাশ হয়ে আছে। রোজ নিস্তেজ হয়ে পড়া জ্যাককে ডাকলো, জ্যাক, জ্যাক, বোট এসেছে। কিন্তু জ্যাক আর সাড়া দিল না। রোজকে বাঁচাতে গিয়ে সে নিজেই বরফ হয়ে জমে গিয়েছিল। রোজের পৃথিবী যেন থমকে গেল, সেও চোখ বন্ধ করে নিল। কিন্তু ঠিক তখনই জ্যাকের সেই কথাগুলো তার কানে বাজতে লাগলো, হাল ছেড়ো না,
রোজ প্রাণপণে বাঁচতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তখন সে কাছেরই এক মৃত অফিসারের বাঁশি খুঁজে পেল এবং শেষ শক্তি দিয়ে সেটি বাজাতে শুরু করলো। সেই শব্দ শুনে নাবিকরা ফিরে এলো এবং রোজকে উদ্ধার করলো। পরের দিন যখন একটি জাহাজ বেঁচে যাওয়া যাত্রীদের নিয়ে এলো, তখন ক্যাল পাগলের মতো রোজকে খুঁজতে শুরু করলো। কিন্তু রোজ ক্যালকে দেখে নিজের মুখ চাদর দিয়ে ঢেকে নেয়। সে আর ওই আভিজাত্যের জেলখানায় ফিরে যেতে চায়নি। এভাবে রোজ বেঁচে গেল, জ্যাক হারিয়ে গেল আটলান্টিকের অতলে। গল্প শেষ করে বৃদ্ধা রোজ ডেকের উপর এসে দাঁড়ালেন। দীর্ঘ 100 বছর ধরে তিনি এই গোপন রহস্য বুকে চেপে রেখেছিলেন যে সেই অমূল্য হার্ট অফ দি অসিয়ান নেকলেসটি তার কাছেই ছিল। সেদিন ক্যাল যখন তাকে তার কোটটি পরিয়ে দিয়েছিল, তখন হীরাটি সেই পকেটেই রয়ে গিয়েছিল। রোজ হীরাটি সমুদ্রের নীল পানিতে ফেলে দিলেন জ্যাকের আত্মার উদ্দেশ্যে। এরপরই আসে রোজের জীবনের শেষ মুহূর্ত। তিনি শান্তিতে চোখ বন্ধ করলেন এবং এই পৃথিবী ছেড়ে এক চিরন্তর ঘুমের দেশে পাড়ি দিলেন। সেটি ছিল এক স্বপ্নের জগৎ, যেখানে টাইটানিক আজও অক্ষত, আর সেই বিশাল ঘড়ির নিচে জ্যাক আজও রোজের জন্য অপেক্ষা করছে। রোজ সেখানে পৌঁছাতে জ্যাক তাকে হাত বাড়িয়ে বরণ করে নিল। এভাবে এক অসমাপ্ত ভালোবাসার মৃত্যুর উপারে গিয়ে পূর্ণতা পেল। হ্যালো বন্ধুরা, আমাদের এই চমৎকার মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং এমন আরও অসাধারণ মুভির কাহিনী জানতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।